পানিতে সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে সুনামগঞ্জের হাওর প্লাবিত হয়ে বেশ কয়েকটি জায়গায় ভাঙন দিয়ে হাওর প্লাবিত হয়েছে এবং লক্ষ লক্ষ হেক্টর জমির ধান একমাত্র ফসল বোরো ধান তলিয়ে গেছে। একইভাবে সিলেটেও যে সমস্ত জায়গায় এই হাওর সহ যেই সমস্ত জায়গায় বোরো ধান লাগানো হয়েছে সব ধানই পানির নিচে তলিয়ে গেছে। এখন আউশ ধান লাগানো হয়েছিল, আউশ ধানেরও একই অবস্থা এবং কিছুটা সবজি ছিল এই সমস্ত জায়গায় পাশে হাওরের কিনারে, সেগুলো এখন তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যদি আমি দেখাতে পারি যে দূরে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিন্তু এখন পানিতে নিমজ্জিত, পানিবন্দী হয়ে আছে এই বাড়িঘরের সবাই। এক কথা বলা যায় যে সিলেটের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছে। এই দুর্ভোগ কাটাতে, প্রাকৃতিক দুর্যোগ কাটাতে সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী সিলেটে পরিদর্শন করে গেছেন। সিলেটের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। উনি 500 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন, 10 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে 8টি উপজেলার জন্য 163 মেট্রিক টন চাল বানভাসী মানুষের জন্য বরাদ্দ করেছে। এই বিপন্ন অবস্থা থেকে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য যারা আটকে আছে, পানিতে বন্দী হয়ে আছে, তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিভিন্ন জন চেষ্টা চালাচ্ছে। সরকারের উপজেলা নির্বাহী কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন, চেয়ারম্যানরা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারপরেও বানভাসী মানুষরা অভিযোগ করেছেন তাদের কাছে। আমি সকাল থেকে এই পর্যন্ত আছি এই উসমানীনগর উপজেলা সাদিপুর ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে আমি গিয়েছিলাম। তারা অভিযোগ করেছে এখন পর্যন্ত তাদের হাতে কোনো ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছেনি। এমনকি চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা তাদের কাছে এসে কোনো সান্ত্বনা দেয়নি। এই অবস্থার মধ্যেই সিলেটের বানভাসী মানুষেরা আছে। মুমু, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, সিলেটের ওসমানীনগর থেকে এতক্ষণ রিপোর্টার ইকরামুল কবির জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার প্রায় 1 মাস হতে চললেও এখনো পানি নামছে না। উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বন্ধ রয়েছে পাঠদান। 6 জুলাই স্কুলের অর্ধ সাময়িক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন, পানি না নামার কারণ উদ্ঘাটনে ঢাকা থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম পাঠানো প্রয়োজন। কুলাউড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি উপজেলা পরিষদ কার্যালয় সহ শহরের অলিগলি ছাড়িয়ে ঢুকে পড়েছে বাসাবাড়ি, স্কুল, কলেজেও। 20 দিন ধরে বন্ধ পানিবন্দী শিক্ষা প্রতিষ্ঠান। শহর ছেড়ে হাকালুকি হাওর পাড়ে গেলে দেখা মিলে আরও ভয়াবহ চিত্র। বন্যার পানি ঘরের চাল ছই ছই, যেতে যেতে চোখে ভাসে ভাঙা বাড়িঘর, বন্ধ মসজিদও। এমন অবস্থা 20 দিন ধরে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। আক্রান্ত মানুষ এখন খুঁজছেন মুক্তির পথ। উজানের পানি নামিয়ে আসে আমাদের এলাকা পানি চলে গেছে। প্রতি বছরে দিকে পানি আসতেছে। এইটার কোনো ধরনের উদ্যোগ নেয় না কেউ। গাং বরাট করতেছে না, পার বাঁধতেছে না। ভিতরে পানি ঢুকে, আবার ডেনে পানি ঢুকে, বাথরুম টাথরুম সব আমরা কভার হয়ে গেছে পানি। কুলাউড়ার সর্বস্তরের মানুষ ও জনপ্রতিনিধিদের অভিযোগ, সিলেটের ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারি নামক স্থানে বাদ দেয় হাওরের পানি কুশিয়ারা দিয়ে বের হতে পারছে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এই বৃষ্টিতে আমাদের কোনোদিনই এই ধরনের বন্যা হয় নাই। কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনো বন্যার পানি না কমার কারণ জানতে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসা দরকার বলে মনে করেন জেলা প্রশাসক। অবশ্য দুর্যোগ মন্ত্রী জানালেন বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। উচ্চ পর্যায়ে থেকে একটা টিম আসুক, এসে তারা এর কারণটা বের করুক, কেন এখানে বন্যা হচ্ছে, কেন এই পানিটা নেমে যাচ্ছে না, কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে, তারা কিছু সমস্যা চিহ্নিত করুক, তারা কিছু সমাধান দেখ, এবং এই আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব, পানি সমাবর্তনে আলোচনা করব। মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যেভাবে করা দরকার ঠিক সেইভাবেই করা হবে। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে বৃষ্টিপাত হলে সেই পানি এসে প্রবেশ করে হাকালুকি হাওরে, আর অতিবৃষ্টি হলে দেখা দেয় দীর্ঘস্থায়ী বন্যা। বোরো ফসল হারানোর কষ্ট ভুলে কৃষকরা স্বপ্ন বুনেছিল আউশ ফসলে, কিন্তু এটিও এখন পানির নিচে। সামনে রয়েছে শুধুমাত্র আমন ফসল, কিন্তু রোপা আমনের বীজতলা বন্যায় তলিয়ে যাওয়ায় নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, কুলাউড়া, মৌলভীবাজার।
খাগড়াছড়ির দীঘনালায় পাহাড় ধসের ঝুঁকি থাকায় 3টি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 2 দিনের বৃষ্টিতে কয়েকটি এলাকায় পাহাড় ধস হয়, তাই নতুন করে আবারও পাহাড় ধসের আশঙ্কায় গতকাল 5টি আশ্রয় কেন্দ্র খোলা হয়। টানা বর্ষণে মাটি সরে যাওয়ায় উপজেলার 9টি প্রাথমিক বিদ্যালয় ধসের ঝুঁকিতে পড়ে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় 3টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রেখে বাকি বিদ্যালয়গুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কর্তৃপক্ষের অনুরোধে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি। এটা বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষা জীবন যাতে চালাতে পারি সে ব্যবস্থা করবে। শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার জন্য আপাতত বলেছি, কারণ বিদ্যালয়গুলো খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে যদি আরো অন্য কোনো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় থাকে তাহলে সেগুলো আমরা আপাতত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার জন্য বলবো। আর বিদ্যালয়গুলো আপনারা ইতিমধ্যে আমরা কিছু তালিকা করে আমাদের জেলা পরিষদে এবং অধিদপ্তরে পাঠানো আছে। ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে 60-এর দশকে নির্মিত হয় ছোট বড় 14টি স্লুইস গেট। বছরের পর বছর সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে এসব গেট দিয়ে পানি ঢুকে ক্ষতি হয় বাড়িঘর ও ফসলি জমি। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস দিলেও তাতে আস্থা নেই জনগণের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। প্রতি বছর ভারী বর্ষণ সহ নানা কারণে সোনাগাজীর কোনো না কোনো সুইচ গেট ভেঙে যাওয়ায় বিপাকে পড়তে হয় সোনাগাজীর কয়েক লাখ মানুষকে। গত সোমবার কয়েকদিনের ভারী বর্ষণে উপজেলার চরদরবেশ ও চরচান্দিয়ার 2টি সুইচ গেট ভেঙে 2টি ইউনিয়নের সাথে জেলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি ঢুকে নষ্ট হয় ঘরবাড়ি সহ ফসলি জমি। এতে ভোগান্তিতে পড়ে 10টি গ্রামের প্রায় 60,000 মানুষ। প্রতি বছরই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় এখানকার মানুষদের। সাগরের লবণাক্ত পানি রোধ ও শুকনা মৌসুমে পানি সংরক্ষণ সহ উপকূলীয় মানুষদের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে 1965 সালে সাগরের মোহনায় ছোট ফেনী নদীর ভাটিতে নির্মাণ করা হয় সুইচ গেট। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি না থাকায় দিন দিন অকেজো হয়ে পড়েছে গেটগুলো। দীর্ঘদিন এটার আর কোনো নাতুরও নাই, সেকও নাই, কিছু নাই, এটা মেনিটিসও করে না। আজ 10 বছর খালি শুনতেছি, মনে করেন এই জায়গাটা বাইনবো যে কোনো একটা পরিকল্পনা নিব, এটার বেলা কিছুই হইতেছে না। খালি হইতে করতেছে, কিন্তু হইতে কোনো দেখছি না। এখন আমাদের এলাকার ফসল ক্ষয়ক্ষতি হইতেছে। দায়ভার কিছুটা এলজিডি কর্তৃপক্ষের উপর চাপিয়ে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন, এ বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু ইতোমধ্যে সমস্ত প্রসিডিউর কমপ্লিট করেছি, কার্যাদেশ প্রদান করেছি। সোনাগাজী উপজেলা আছে, আদার্স উপজেলা মিলে আমাদের নির্মাণ আছে 3টা, এবং আদার্স পুনর্বাসন এবং মেরামতের কার্যক্রম আমরা নির্ধারণ করেছি। অন্যদিকে এলজিইডির কর্মকর্তা জানালেন, সুইচ গেট নির্মাণ ছাড়া সড়কের কাজ সম্ভব নয়। যেহেতু পানি উন্নয়ন বোর্ড থেকে অলরেডি এটা স্লুইস গেটের টেন্ডার হয়ে গেছে, ওনারা এটা স্লুইস গেটটা করার পরে আমাদের এই রাস্তার কাজটা আমরা করতে পারবো। তবে এখন মানুষ চলাচলের জন্য এটা অস্থায়ী ভিত্তিতে একটা বাঁশের সাঁকো ব্যবস্থা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে নির্মাণের পর 1982 সালে তাদের অধীনে সবশেষ সংস্কার হয়েছিল সুইচ গেটগুলো। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। অতিবৃষ্টি, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি জোয়ারের পানি ঠেকানোর মতো কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় প্রায় পানিতে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। ভূপ্রকৃতিগত অবস্থানের কারণে বর্ষায় প্রতিদিন গড়ে 120 মিলিমিটার বৃষ্টিপাত হলেও ড্রেনগুলোর ধারণ ক্ষমতা মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাতের। তারপর আছে দখল ও অনিয়মিত পরিষ্কার না করার মতো সমস্যা, ফলে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতার। সিটি মেয়র বারবার আশ্বাস দিলেও ভোগান্তি থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাগর বেষ্টিত 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষাকালে সারা দেশের তুলনায় চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। গত 3 দিনে এখানে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোরা ও পরবর্তীতে নিম্নচাপের ফলে গত 1 মাসের বেশি সময় ধরে চট্টগ্রামে লাগাতার প্রবল বর্ষণ চলছে। সাগর থেকে যখন উইন্ড আসে, বাতাস আসে, তখন কি হয়, জলীয় বাষ্পটা এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, এবং এই কারণে যখন এই অঞ্চলে লঘুচাপ সৃষ্টি হয়ে যায়, মানে লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়, তখন এই অঞ্চলে বৃষ্টিপাতটা কম্পারেটিভলি বেশি হয়। প্রবল বর্ষণে নগরীর নিচু এলাকা বাকলিয়া
চকবাজার, মুরাদপুর, ষোলশহর কিংবা বহদ্দারহাট ডুবছে। পাশাপাশি হালিশহর বা আগ্রাবাদ এলাকাও বাদ যাচ্ছে না। জলবদ্ধতার জন্য প্রধান দুটি কারণ চিহ্নিত করেছেন নগর বিশেষজ্ঞরা। ড্রেনগুলোর পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে, পাশাপাশি নগরীতে ঢুকে যাওয়া জোয়ারের পানি বের হতে পারছে না। ড্রেনগুলো আমাদের কখনোই শুধুমাত্র ফ্লুইড বহন করার জন্য ব্যবহার করা হয় না। মানুষ তার সলিড ওয়েস্টগুলো ড্রেনের মধ্যে ফেলে ড্রেনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এই জন্য হয় কি যে মানে মাঝে মাঝে 10 মিলিমিটার বৃষ্টি হলেও এটা উপচায় পড়ে। ঝড়বাটার সময় পানি উপরে উঠে বা সেটাকে বাধা দেওয়ার জন্য যে স্লুইস গেট থাকার দরকার ছিল, আমাদের সেই স্লুইস গেটগুলো নাই। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের জলজট হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু ময়লা অপসারণের ব্যবস্থা হলো সেগুলো রাখা হয় ড্রেনের পাশে। এই অবস্থায় সিটি মেয়র জানালেন আগামীতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ড্রেনের ময়লা অপসারণ করা হবে। আমরা পর্যায়ক্রমে সকল খাল থেকে মাটি উত্তোলন করব। মাটি উত্তোলন যখন হবে এবং ড্রেনেজ থেকে যে নিয়মিত পরিষ্কার করব, তখন ধারণ ক্ষমতা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে 3.7% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 52.6% বেশি ছিল, যার পরিমাণ ছিল 7152 মিলিমিটার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে টানা বৃষ্টিতে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে ময়মনসিংহের মাঝকান্দায় বিসিক শিল্প নগরীর রাস্তাঘাটের এখন বেহাল দশা। এতে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা, মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন। ধন্যবাদ মোমো। আসলে কয়েকদিনের টানা বর্ষণে ময়মনসিংহের যে বিসিক শিল্পনগরী রয়েছে, সেই বিসিক শিল্পনগরীর এখন রাস্তাঘাটের বেহাল দশা। দীর্ঘদিন যাবত এই বিসিক শিল্পনগরীর যে রাস্তাঘাটগুলো রয়েছে, সেই রাস্তাঘাটগুলো সংস্কার এবং মেরামত না করার কারণে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ের টানা বর্ষণের কারণে সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে আছি বিসিক শিল্পনগরীর যে প্রধান সড়কটি রয়েছে, সেই সড়কে। এখানে আসলে আপনারাও দেখতে পাচ্ছেন যে এই সড়কটির একেবারেই বেহাল দশা। এখানে দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারণে ইট, সুরকি, বালু সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উঠে গিয়ে বিশাল বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং এই গর্তের মাঝে সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণের কারণে সেই গর্তগুলো পানিতে ভরাট হয়ে গেছে এবং রাস্তার পাশে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো ছিল, ড্রেনগুলো ছিল, সেই ড্রেনগুলো আসলে এখন ভরাট হয়ে গেছে, যার কারণে এখন পানি সরতে পারছে না। এবং এই বিসিক শিল্পনগরীর যে প্রধান সড়ক সহ যে ভিতরে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে, সবগুলি সড়কেরই একই অবস্থা। সবগুলো সড়কই ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তে পানি জমে এখন একেবারেই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই শিল্পনগরীতে আমরা খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছি যে এখানে 105টি প্লট রয়েছে এবং এই 105টি প্লটে শতাধিক ছোট বড় মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এখানে প্রায় 3000-এর মতো শ্রমিক রয়েছে যারা এখানে কাজ করে। তাদের যাওয়া আসার একমাত্র এই প্রধান সড়কটি দিয়ে প্রবেশ করতে হয় এবং তারা এই আসলে কাজে যাওয়ার সময় সমস্যায় পড়েন এবং প্রয়োজনীয় যানবাহন পাওয়া যায় না, হেঁটে যেতে হয়। পাশাপাশি এখানে এই শিল্পনগরীতে যে পণ্য সামগ্রী আনা নেওয়ার জন্য যে পিকআপ, কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহনের প্রয়োজন হয়, সেই যানবাহনগুলো আসলে এখন চলতে পারছে না এই রাস্তার দুরবস্থার কারণে। অনেক সময় পিকআপ, কাভার্ড ভ্যান রাস্তায় নষ্ট হয়ে যায় এবং একটি গাড়ি নষ্ট হয়ে গেলে দেখা যায় যে একেবারেই অচল অবস্থার সৃষ্টি হয় এবং অনেক সময় সারাদিনেই তাদের পণ্য সামগ্রী বিভিন্ন জায়গায় যে স্থানান্তর করতে হয় সেটি করতে পারেন না। তো এখানকার যারা শিল্প মালিক রয়েছেন এবং শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে বিসিক কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তো এই ছিল আসলে আমার কাছে বিসিক শিল্পনগরী থেকে সর্বশেষ। দর্শক, বৃষ্টির কারণে ছোট বড় যে গর্ত সৃষ্টি হয়েছে ময়মনসিংহের মাঝকান্দায়, সেখান থেকে সবশেষ খবর এতক্ষণ জানাচ্ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। বাংলার সময় আরো থাকছে। জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর 7 ঘণ্টার অভিযান, গ্রেফতার 1। নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার 229 জন।
আর্থিক ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে যে যে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে তার সবই করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জঙ্গিবাদ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ সহ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ৫ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। সেই থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ এই রেজিমেন্ট এবারে পালন করল ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখেন পিজিআর সদস্যদের উদ্দেশ্যে। বলেন, তার সরকারের আমলেই পিজিআরের আধুনিকায়নে নানা পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আগামীতে সশস্ত্র বাহিনীকে উন্নত করে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো ক্ষেত্রে যেন পিছিয়ে না থাকে, আমি সার্বিকভাবে চেষ্টা করেছি কিভাবে আরো উন্নত সমৃদ্ধশালী করা যেতে পারে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা যা থাকা দরকার, যদি একেবারে অল্প পরিমাণেও থাকে আমাদের সেটা থাকতে হবে। আর সেই সম্পর্কে জ্ঞানটা সব থেকে দরকার, ট্রেনিংটা দরকার। সেই ট্রেনিং এবং জ্ঞানটা ওর জন্য সকলে থাকে, আমরা সেটাই চাই। বিভিন্ন দেশের তুলনায় সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমি বলবো সকলে মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে, যে কোনো মতেই বাংলা মাটিতে কোনো রকম জঙ্গিবাদের স্থান না হয়। এর আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রয়াত ৭ সদস্যের পরিবারের হাতে প্রধানমন্ত্রী অনুদান ও উপহার তুলে দেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। লেখক ফরহাদ মজহার অপহরণ অভিযোগে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, তদন্তে যাদের নাম উঠে আসবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রতি ঘন্টার খবর আমরা রেখেছিলাম তার মোবাইলকে ট্র্যাক করতে করতে, এবং দুপুরে তিনি এক হোটেলে খাওয়া দাওয়া করেছেন এবং বাসে উঠে গিয়েছিলেন। সেই সময় তাকে আমাদের পুলিশ বাহিনী তাকে আইডেন্টিফাই করেছে এবং তাকে ডিটেক্ট করে আমরা নিয়ে আসছিলাম কাস্টডিতে আনার উদ্দেশ্যটা ছিল তার জবানবন্দি নেওয়া। আমরা তার জবানবন্দি নিয়েছি, ম্যাজিস্ট্রেটের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা একটা মামলাও আমরা করেছি। সেই একটা মামলা হয়েছে মামলাটা সম্পূর্ণ তদন্ত রিপোর্ট আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফেপস কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার নিহত ৩ শ্রমিক ও অজ্ঞাত প্রায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। জয়দেবপুর থানার এএসআই আব্দুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এদিকে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল। কারখানাটিতে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফেপস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বুয়েটের একটি প্রতিনিধি দল। একই সাথে দ্বিতীয় দিনের মতো বিস্ফোরণের ঘটনা উদ্ঘাটনে অনুসন্ধান চালিয়েছে তদন্ত কমিটি। পরীক্ষা নিরীক্ষা ছাড়া এখনই বিস্ফোরণের কারণ নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে বুয়েটের প্রতিনিধি দল। যাদের সাথে কথা বলছি তারা যেভাবে বলবে সেখান থেকে কনক্লুশন ড্র করা খুব কঠিন। তবে আমি যে যন্ত্রগুলো চেয়েছি এই যন্ত্রগুলো পাইলে আর কারোর কোনো কথা আমার শোনা লাগবে না, ওই যন্ত্রই প্রমাণ করে দেবে যে আসলে কি হয়েছিল। আর আলামত সংগ্রহের কাজ শেষ হলেই বয়লার বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। 7টি বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি, যেটি তার অধিকাংশই প্রায় 5টার মতো হলো কারিগরি বিষয়, আর যে 2টি বিষয় আছে সেটি হলো শ্রমিকদের মেইনটেনেন্সের সময় তারা কিভাবে মেইনটেনেন্স করত এবং তাদের ইতিপূর্বে কিভাবে করা হয়েছে, সেদিন কিভাবে করা হয়েছে, এগুলো আমরা জবানবন্দির মাধ্যমে আনার চেষ্টা করছি আর কি।
ঘটনাস্থলে আর কোনো মৃতদেহ নেই জানিয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। মালিক পক্ষ, তাদের কাছে রেকর্ডপত্র, স্বজনদের দাবি সবকিছু মিলে যখন নিশ্চিত হয়েছেন যে এখানে আর কোনো মৃত ব্যক্তি নাই, তারা আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করেছে। বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত 3 শ্রমিক ও অজ্ঞাত প্রায় 10 জনকে আসামি করে মামলা করা হয়েছে জয়দেবপুর থানায়। মামলা হয়েছে 3 জনের বিরুদ্ধে আর 2 জন অজ্ঞাত। এই ফ্যাক্টরি তারা বোঝা যায় যে এই ফ্যাক্টরিটা বন্ধ ছিল, ওরা ইঞ্জিনিয়ার ওখানে থাকতো, তারা করছে কর্তৃপক্ষ অনুমতি ছাড়া বয়লার স্টার্ট করে আনছে, পরে বিস্ফোরণ ঘটে গেছে। বিস্ফোরণ করে এই লোকগুলো ফলশ্রুতিতে যে 3 জন ইঞ্জিনিয়ার মারা গেছে ওরাই আসামি। ওরা তো ফ্যাক্টরি তো বন্ধ, সোমবার রাতে গাজীপুরের কাশিমপুরে মাল্টিফেপস কারখানায় বয়লার বিস্ফোরণে 13 জন নিহত ও আহত হন শতাধিক কর্মী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, গাজীপুর। প্রযুক্তি সময়ের চাহিদায় জীবনকে সহজ ও আরামদায়ক করলেও যে কোনো মুহূর্তেই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। সাম্প্রতিক সময়ে প্রতিনিয়তই প্রযুক্তি পণ্য বিস্ফোরণে প্রাণ হারাচ্ছেন অনেকেই। হাতে প্রিয় মুঠোফোন থেকে শুরু করে এয়ার কন্ডিশন প্রায় প্রতিদিনই বিস্ফোরিত হয়ে প্রাণ কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের। কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন নজরদারির অভাব ও অসচেতনতাকে। এ থেকে পরিত্রাণ পেতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিণতি আশঙ্কা করছেন তারা। প্রচণ্ড গরমে স্বস্তি ও শান্তির পরশ পেতে জুড়ি নেই এয়ার কন্ডিশনের। দেশে এসির ব্যবহার দিন দিন বাড়লেও কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও কম নয়। আগুনের লেলিহান শিখায় শুধু ঘরবাড়ি নয়, ঝরে যাচ্ছে অনেক মূল্যবান প্রাণ। এসির কম্প্রেসার শুধু নয়, বিস্ফোরিত হচ্ছে গ্যাসের সিলিন্ডার, ফ্রিজ, সিলিং ফ্যান, এমনকি মোবাইলও। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে এ ধরনের দুর্ঘটনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, এখানে ভর্তি হওয়া প্রতি 3 জন রোগীর একজনই আসেন প্রযুক্তি পণ্যের বিস্ফোরণে দগ্ধ হয়ে। 3টা রোগী থাকে আগুনে পোড়া, তার সাথে একটা এরকম অ্যাক্সিডেন্ট এসি কিংবা বয়লারের থাকবে। এইটা প্রত্যেক দিনই আছে। রক্ষা পেতে হলে সচেতন হইতে হবে সবাইকে। বাড়িতে কি করে রান্না করা উচিত, গ্যাসের চুলা কিভাবে ব্যবহার করা উচিত, ইলেকট্রিসিটি, এইগুলো যদি আমরা বলতে পারি তাহলে আমার মনে হয় এটা আরো অনেকাংশে কমে নিয়ে আসতে পারে। জীবন ধারণ সহজ করতে প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়লেও নিম্নমানের পণ্য ব্যবহার, কর্তৃপক্ষের উদাসীনতা এবং ব্যবহারকারীর অসচেতনতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। কেনার পরে টাইম টু টাইম মেইনটেনেন্স ওয়ার্কটা দরকার। যদি কোনো ইকুইপমেন্টের পার্ট যদি ডিফেক্টিভ হয় তাহলে সেটা মেকানিক্স দিয়ে চেক করানো উচিত যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে কিনা। আধুনিকতার এই সময়ে বাড়বে প্রযুক্তি পণ্যের ব্যবহার, তবে পণ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি ব্যবহার বিধিও মেনে চলতে হবে, থাকতে হবে সচেতন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। নরসিংদীতে সবজি খেতে ব্যবহার হচ্ছে মাত্রাতিরিক্ত কীটনাশক। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মানছেন না কৃষকরা। বিষাক্ত সবজি ফলনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কে চাল আমদানি হলেও তেমন প্রভাব পড়েনি দামে। চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে ঘাটতির সুযোগ নিয়ে চালের দাম টন প্রতি $35 বাড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে দেশের বাজারে এখনও সহনীয় হচ্ছে না দাম। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের খোলা বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 20 জুন চালের আমদানি শুল্ক 28% থেকে কমিয়ে 10% নির্ধারণ করে সরকার। সেই সাথে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়। এতে প্রতি কেজি চালের দাম 6-7 টাকা কমবে এমনটা আশা প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে। তবে বাস্তবে চালের দাম কেজিতে কমেছে 3 টাকা। হিলি স্থলবন্দরে আমদানি করা প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 39 টাকা, আর চিকন চাল বিক্রি হচ্ছে 41 টাকা কেজি দরে। এখন ডিউটিটা সরকার যেহেতু কমালো, আমরা জানলাম যে 6 টাকা পার কেজিতে কমে যাবে, কিন্তু বাজারে এসে দেখতেছি আমরা 6 টাকা পাচ্ছি না। গভর্নমেন্ট আমাদের সুচিন্তা করলো যে 6 টাকা কেজিতে কমালাম, কিন্তু ইন্ডিয়ালায় এখন 6 টাকা কেজিতে বাড়াই দিচ্ছে। আমরা আসলে খুব বিব্রত অবস্থায় আছি। দেশীয় চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার খবরে চালের দাম বাড়িয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা।
প্রতি টন চাল $390 পরিবর্তে আমদানি করতে হচ্ছে $425। দিন যাচ্ছে $5 $7 করে প্লাস করতেছে। এখন যে পজিশন দাঁড়াইছে সোনা চাউল এখানে আছে আমাদের প্রেজেন্ট হলো পড়তা পড়তেছে $39। আগে ছিল $390 আমরা কিনতাম, এখন বর্তমান পরিস্থিতি $410, $20, $30 দাম চাচ্ছে। সরকার পুরা চালের উপর থেকে মানে শুল্ক প্রত্যাহার করে নিলে পরে চালের দাম 35 থেকে 36 টাকা বা 37 টাকার মধ্যে থাকবে। চালের আমদানি শুল্ক কমার পর হিলি স্থলবন্দর দিয়ে গত 7 কর্মদিবসে ভারত থেকে 21,280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। এদিকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর এলাকায় স্থানীয়দের দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে বন্দরগামী পরিবহন চলাচল। এর জেরে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে স্থানীয় গোলযোগের কারণে সারাদিন ঘোজাডাঙ্গা বন্দর এলাকা থেকে কোনো পণ্যবাহী পরিবহন বাংলাদেশে প্রবেশ করেনি। এমনকি বাংলাদেশ থেকেও কোনো পরিবহন এ সময়ে ভারতে প্রবেশ করতে দেয়া হয়নি। এতে ভোমরা বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় 200 পণ্যবাহী ট্রাক। বন্ধ রয়েছে আমদানি রফতানির সব কাজ। এদিকে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একই অবস্থা ভোমরা ইমিগ্রেশনে অবস্থানরত যাত্রীদেরও। পরিবার পরিজন নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। বাংলাদেশে তো ইন্ডিয়ান কোনো গাড়ি আসে নাই, বাংলাদেশের মাল কিছু লোড হচ্ছে আর কিছু গাড়ি সব বসে আছে। 3 দিন ধরে পোর্টে বসে আছে, এখনো কোনো ফয়সালা হয় না। এই যে শুনি ভারতের ভিতরে গ্যাঞ্জাম। বসিরহাটের এই সাইডের কোনো গাড়ি ঘোড়া বা আমাদের এই যে এদিকের কোনো গাড়ি ঘোড়া বন্ধ সব। বৈধতা পাসপোর্ট থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে ভাষায় দাঙ্গা হওয়ার জন্য গাড়ি ঘোড়া বন্ধ, এই জন্য আমরা যেতে পারছি না। গাজীপুরে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে গাজীপুরের জেলা জজ AKM এনামুল হক এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালের 26 ডিসেম্বর কালিয়াকৈর থেকে অটোরিকশা চালক হায়দার আলীকে অপহরণ করা হয়। এ সময় তার অটোরিকশাটিও ছিনতাই করে আসামিরা। পরের দিন হায়দার আলীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে প্রায় 7 ঘন্টা অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। সকাল 6:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদর উপজেলার মোল্লার চরের উদ্দেশ্যে জঙ্গি আস্তানার সন্ধানে যাত্রা শুরু করে। পুলিশ জানায়, সকালে অভিযান চলাকালে শক্কুর আলী নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। ক্রমান্বয়ে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 165টি চরে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালানো হবে। আমাদের অভিযানের মূল ইয়েটা ছিল, আমরা ব্লক রেড দিয়েছি এবং আমাদের ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, তারপরে নৌ ডাকাতি প্রতিরোধ, প্লাস কোথাও যদি কোনো জঙ্গিদের কোনো তৎপরতা বা এই ধরনের বা নাশকতাকারী থাকে, তাই তাদেরকে প্রতিহত করার বিষয়ে বা তাদের এ ধরনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে আমরা কোনো জঙ্গি আস্তানা বা তৎপরতা আমরা সদর থানার ভিতরে পাইনি। ময়মনসিংহ, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে 229 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই নাশকতা ও মাদক মামলার আসামি। পুলিশ জানায়, গত রাত থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহের 14টি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় 62 জনকে গ্রেফতার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সদস্য মোহাম্মদ রয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ভোলাহাটের মুশুরি ভুজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রয়েল দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে অনেক দিন ধরেই তৎপর ছিল পুলিশের বিভিন্ন দল। গতকাল রাতে ভোলাহাটের মুশুরি ভুজায় রয়েল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় তারা। এ সময় ওই এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ জলদস্যু কালাম বাহিনীর প্রধান কালামকে গ্রেফতার করেছে র্যাব। সকালে নগরীর ৫ লাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, জলদস্যু কালাম বাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছে এমন খবরের ভিত্তিতে ৫ লাইশের কয়েকটি বাসাবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 2টি দেশীয় অস্ত্র, 2000 ইয়াবা ও 16 লাখ টাকা সহ কালামকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হালি শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরো 6টি অস্ত্র, বিপুল পরিমাণ রকেট ফ্লায়ার, 15 রাউন্ড গুলি ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 11টি মামলা রয়েছে। জলদস্যু কালাম বাহিনী দীর্ঘদিন বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় ডাকাতি করে আসছিল বলে দাবি করছে র্যাব। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। নাটোরের সকালে বড়াই গ্রামের আগ্রান সুতি বাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। অন্যদিকে একই সময় সদর উপজেলার সৈয়দের মোড় এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষে 6 জন আহত হন। পুলিশ জানায়, ফরিদপুরে সকালে বাখুন্ডা এলাকার হানিফ পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিক মারা যান, আহত হন আরও 2 জন। এছাড়া সকালে চট্টগ্রামের পটিয়ার শান্তির হাট এলাকায় পোশাক শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে 40 পোশাক শ্রমিক আহত হন। নরসিংদীতে প্রায় সব ধরনের সবজি খেতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন কৃষকেরা। তাদের অজ্ঞতা ও কীটনাশক কোম্পানিগুলোর অসম প্রতিযোগিতার কারণে দিনের পর দিন বেড়েই চলেছে কীটনাশকের ব্যবহার। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মানছেন না অনেকে। এতে করে বিষাক্ত এসব সবজি ফলনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আশিকুর রহমান পিয়ালের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই সবজি খেতে নানা রকম পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হন নরসিংদীর কৃষকেরা। ফলে ফসলের কাঙ্ক্ষিত ফলনে তারা বাড়িয়ে দেন কীটনাশকের ব্যবহার। কৃষকরা জানান, বেগুন, কাকরোল, শসা, বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা সহ প্রায় সব ধরনের সবজি খেতে প্রয়োগ করা হয় কীটনাশক। পোকার আক্রমণ শুরু হলে সঙ্গে সঙ্গে কীটনাশক প্রয়োগ না করলে ক্ষেত জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষতিকারক পোকা। এতে ফসল রক্ষার জন্য নিজস্ব অভিজ্ঞতা থেকেই কীটনাশক মাত্রাতিরিক্ত ব্যবহার করেন কৃষকেরা। যে ওষুধটা ব্যবহার করি, এই ওষুধটা একদিন বদ্ধ ব্যবহার করুন লাগতেছে, আগে 3 দিন বদ্ধ ব্যবহার করুন লাগছে, মানে আর এই কার্যক্রমটা এরকম পাই না আর কি। ফুকে কাটিয়ে লাইতেছে, এনটা মনে করেন পাতা কুকড়ে যেতেছে গা, এনটা এই বীজ দিয়ে সেই বীজ দিয়ে কিছু কাজ হইতেছে না। ওষুধের পাওয়ার কমাই লেছে, এখন আগের চেয়ে অনেক বেশি ওষুধ ব্যবহার করা লাগে। সবজি টিকে না, ইয়ারি কাকরোল, করলা, বেগুন, শসা এগুলি নষ্ট হয়ে যায়। সবজিতে ব্যবহৃত কীটনাশক বা বিষ খাবারের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগ ও প্রতিক্রিয়া তৈরি করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় বলে জানান এই চিকিৎসক। লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত হতে পারে, তার কিডনি বিকল হয়ে যেতে পারে এবং সবচেয়ে মারাত্মক বা ভয়াবহ যেটা, সে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া আক্রান্ত হতে পারে। তবে কৃষি বিভাগ বলছে, কীটনাশক ডিলারদের অসম প্রতিযোগিতায় পড়ে না বুঝে কৃষকেরা অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করে থাকেন। ডিলারের কাছে গেলে তখন তারা বিভিন্ন রকমের প্রেসক্রিপশন দেয়, যেটা কৃষকের উপকার না হয়, অনেক সময় ক্ষতির কারণ হয়। অতিরিক্ত যে কীটনাশক ব্যবহার করে সেটা যাতে ব্যবহার না করে তার জন্য প্রতিনিয়ত আমার উপসহকারী কৃষি অফিসাররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে নরসিংদী জেলার 6টি উপজেলায় 15,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সবজি চাষ করা হয়। সময় সংবাদ, নরসিংদী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। টানা 3 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়ায় পানিবন্দী 3 লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে মহাসড়কে। সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি। বন্যার পানি জমে থাকায় মৌলভীবাজারের 53টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পাহাড় ধসের কবলে খাগড়াছড়িতে 3টি স্কুলে ছুটি ঘোষণা, ঝুঁকিতে আরও 9টি। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিরক্ষা খাতের উন্নয়নে যা যা করা প্রয়োজন সবই করবে সরকার, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। গাজীপুরে বয়লার বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে বুয়েটের বিশেষজ্ঞ দল। বাড়ছে প্রযুক্তি পণ্য সংশ্লিষ্ট দুর্ঘটনা, কার্যকর পদক্ষেপের তাগিদ।
এবং বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতে চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে সহনীয় পর্যায়ে আসছে না দাম। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।